প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাসের শুরুতে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই সৎ ও নিষ্ঠাবান মানুষ হও। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপরে ক্লাস নেব। এটা দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আমি ভীমচন্দ্র সানা, সহকারী অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। এটা তোমাদের লেকচার নাম্বার 2। আগে একটা ক্লাস হয়েছিল লেকচার 1। তোমরা যত্নের সাথে ক্লাসটা করবা। যারা এখন দেখছো তাদের অভিনন্দন, যারা পরে দেখবে তাদেরকেও স্বাগত জানাবো। অনেক ভালো করে দেখবা। আজকে আলোচনা করব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, দুটো ভেক্টরের ডট গুণন, কিছু অঙ্ক মানে গাণিতিক সমস্যা, এভাবে ক্লাসটা শেষ করব। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, ডট গুণন, দুটো ভেক্টরের ডট গুণন, আর এই ডট গুণন সংক্রান্ত কিছু অঙ্ক। এটা খুব ব্যাপকভাবে আলোচনা করা যাবে না। অল্প সময়ে যে আমরা ব্যাপক আলোচনা তা না, শুধু কাজ চলার মতো ধারণাটা। ত্রিভুজ সূত্র, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটো ভেক্টরকে নির্দেশ করলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। একই ক্রমে একই জাতীয় দুটো ভেক্টর কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি সেটা কেমন। একেবারে বেসিকটুকু মনে রাখলে হবে, চমৎকার ব্যাখ্যা যে মনে থাকতে হবে এমন না। মনে করো এবিসি একটা ত্রিভুজ, এর তিনটি বাহু, এবি বাহু। দেখো এই দুটো বাহু সন্নিহিত মানে কি, কাছাকাছি অবস্থিত দুটি বাহু। এ বাহুটা আর বিসি বাহুটা অনেকটা কাছাকাছি, অনেকটা কি কাছাকাছি, সন্নিহিত বাহু। এইটা আর এটাও নিতে পারতাম। তাহলে দেখো একই ক্রমে একই জাতীয় দুটো ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। লব্ধি নির্দেশ করবে, সোজা কথা। এটা যখন উদ্দীপকে অথবা কোনো গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহার করতে যেতে হয়, তখন আমাদের ছেলেমেয়েরা সমস্যায় পড়ে। একই ক্রমে বিপরীত ক্রমে এই জিনিসগুলো তারা সেখানে সেট করতে পারে না। আমি একটু একই ক্রমটা বুঝিয়ে দেই যে একই ক্রমে কিভাবে। একই ক্রমে তুমি দেখো, আমরা মনে করি এই ত্রিভুজটা তিনটি শলাকা দিয়ে তৈরি হয়েছে। তিনটি শলাকা বেঁধে বেঁধে, এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন। আমরা বাঁধনগুলো খুলে তিনটি শলাকাকে সোজা করব, একটা সরলরেখায় রূপ দেওয়ার চেষ্টা করব। ধরো এই বাঁধনটা খুললাম, এই বাঁধনটা খুললাম। তাহলে দেখো এই এ বিটা এমন আছে, এ বি। আর এই যে এই বাঁধনটা খুলে এইরকম ছিল, ওকে এমন করে দিলাম, ওকে এমন করে দিলাম। দেখো দিলে এইটা কল্পনা করো, দেখো এই, তাহলে এই আরোটা এই দিকে পড়ে, এই আরোটা এই দিকে পড়ে। এবার এই বাঁধনটাও তো খোলা, এই মনে করো এই হাতটা এই ছিল, এমন করে দিলাম। আমরা এই বাঁধনটা খুলে এই দিকে দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে আরোটা, এই আরোটা তখন এই দিকে হয়ে যায়। এই আরোটা তো এই আরোটা আছে, এই আরো চিহ্নটা তখন এমন হয়ে যায়। এই জায়গায় একটু চিন্তা করলে সবচেয়ে ভালো বোঝা যায়। যে কোনো সময় আমি এরকম করে করার পক্ষে। তোমরা যারা ছাত্র তারা এই বুদ্ধিটা করবা, দেখবা যে কোনো দিন তোমার কোনো উদ্দীপক বা কোনো অঙ্ক করতে ত্রিভুজ সূত্র আর ভুল হবে না। দেখো একই দিকে অ্যারোওয়ালাগুলো যোগ করো। এ বি একই দিকে অ্যারো, ভেক্টর চিহ্ন। এখন বিসি একই দিকে অ্যারো, ভেক্টর চিহ্ন। আর বিপরীত দিকে অ্যারো, দেখো এইটার অ্যারো কিন্তু এই দিকে হলে সেটা অন্য কথা, ত্রিভুজ সূত্র সেটা বলে না, এদিকে হয়নি। তাহলে এখন এসি, এখন আমরা এটাকে সোজা করে লিখি এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। এবার যদি আমরা কেউ মনে করি যে এই এ বি এই ভেক্টরটাকে পি দিয়ে প্রকাশ করব,
বিসি এই ভেক্টরটাকে কিউ দিয়ে প্রকাশ করব, এসি ভেক্টরটা তাহলে লব্ধি নির্দেশ করবে, আমরা তাকে আর দ্বারা প্রকাশ করব। লব্ধি আর কেন? লব্ধি ইংরেজি হলো রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্ট শব্দটা থেকে আর, তাহলে এইটা ভেবে দেখো এখন কি দাঁড়ায়, এসি মানে আর, এবি, এবি মানে তুমি বলেছো পি, আর বিসি মানে কিউ বলেছো। কাজে এই একটা চমৎকার ধারণা, সামন্ত্রিকের সূত্রের মধ্যেও প্রথম দিকে আমরা এইটাও পাই, সেখানেও একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হতে পারে। তাহলে আবারও আমি সূত্রটা বলি, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। আমরা সেটা ব্যাখ্যা করে দেখালাম। একই ক্রম মানে দুটো অ্যারো একই দিকে, সেটা বোঝাবার জন্য একটা ত্রিভুজকে ভেঙে তিনটি সরলরেখা, তার তিনটি রেখা, তাকে ভেঙে আমরা একটা সরলরেখা রূপ দিলাম। দিতে যেই আমরা স্পষ্ট দেখতে পাই যে তাদের দুজন তারা একই দিক বহন করছে, একই দিকে তাদের অ্যারো, আরেকটা বিপরীত দিকে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি। এইটা গেল আমাদের ত্রিভুজ সূত্র। এখন যদি এমন একটা ঘটনা ঘটতো, যদি এমন ঘটতো এই অ্যারোটা এই দিকে হতো, তাহলে দেখো তখন এরকম, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতাম, এই জায়গাটা একটা লাইন লিখি, যদি একই ক্রমে হতো, যদিও ত্রিভুজ সূত্র সে কথাটি বলবে না, তখন আমরা লিখতাম এ বি প্লাস বিসি, আগেরটা লিখি এসি। এখন চেঞ্জ হয়েছে বলে এ বি প্লাস বিসি প্লাস এসি, এসিকে লিখবো মাইনাস সিএ, এটা নিয়ম। যেমন এ বি এইটাকে আমরা যদি লিখি তাহলে লিখবো বিএ, এরকম লেখা যায়, নিয়ম বিপরীত হয়ে যায়, বিপরীত ভেক্টরের মতো। তাহলে তোমার দিক চেঞ্জ হয়েছে এই লিখলে আমাদের এখানে দাঁড়াবে কি, এটা দাঁড়াবে কি দেখো, এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। তার মানে এখন এটাকে পি বলেছিলাম, পি প্লাস কিউ প্লাস এই আর ইকুয়াল টু 0। ত্রিভুজ সূত্র না, কিন্তু তখন যদি ত্রিভুজের সবগুলো বাহু একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশ করত, তখন অবস্থানটা এরকম দাঁড়াতো যে সবগুলোর যোগফল 0 হতো। আমরা মোটামুটি ত্রিভুজ সূত্র নিয়ে একটা ছোটোখাটো ধারণা পেলাম। সামান্তরিক সূত্রের প্রমাণগত ব্যাপার যদি চিন্তা করা হয়, সেটা বেশ বড়। আমরা আজকের ক্লাসটা যে স্টাইলে সাজিয়েছি, আমরা সেটা করতে পারবো না, তবে কাজ করার জন্য ধারণাটুকু নিতে পারবো। সেটা হলো, আমরা একটা সামান্তরিকের সূত্র আঁকি, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমরা একটু চেষ্টা করি। মোটামুটি আমরা একটা সামান্তরিক আঁকলাম, ও এ বি সি। এই ও এ বরাবর পি নামের একটা ভেক্টরকে আমরা চিহ্নিত করলাম, ও সি বরাবর কিউ নামের একটা ভেক্টরকে আমরা চিহ্নিত করলাম। তাদের মধ্যবর্তী কোণটা আলফা, অর্থাৎ এই সামান্তরিকটার নাম কি, ও এ বি সি সামান্তরিক। তার দুটো সন্নিহিত বাহু যথাক্রমে ভেক্টর পি ও ভেক্টর কিউ নির্দেশ করছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এই যদি হয় তাহলে তার কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এই হলো লব্ধি। আগে অবশ্য লব্ধিটা দুটো অ্যারো দিয়ে বোঝাতো, এখন একটা দিয়েই, ক্ষেত্র বিশেষে দুটো দেওয়া হয়, আমি এই মুহূর্তে একটাই দিলাম। এই লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা কোণ করেছে, লব্ধি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথেও একটা কোণ করতে পারত, তবে আমাদের প্রচলিতভাবে বইগুলো সব পি ভেক্টরের সাথে কোণ করেই সেই দিকটা বের করা হয়েছে। কেউ যদি এই ভেক্টরের সাথে কোণ করেও বের করত, কোনো অসুবিধা হতো না। এখন বড় প্রমাণ, আমি আগেই বলেছি,
প্রমাণের জন্য ত্রিভুজ সূত্রটা দেখাই নিয়েছিলাম এই জন্য যে ওইটা কাজে লাগে। এই যে দেখো, আমি প্রমাণ করব না, তাহলে আমি অনেকগুলো কাজ করতে পারছি না, আরেকদিন আবার করব। এই হলো লম্ব আঁকলাম, এটা বিডি। এই জায়গায় যদি আমরা শেষকালে পাই, প্রমাণ ছাড়াই করছি, মুখস্থ রাখার মতো অনেকটা, পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার, এইটা পাওয়া যায়। অনেক বড় একটা প্রমাণ, পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। এই জায়গায় আমরা এরকম একটা সমীকরণ পাই। এটা হলো মান, এটা হলো লব্ধির মান। সামান্তরিকের সূত্র অবলম্বন করে দুটো ভেক্টর রাশি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সেই ক্ষেত্রে আমরা লব্ধিটা বের করলাম। ফিজিক্সের ভাষায় মান হলো এই লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ করেছে তা বের করা। আমরা তাহলে পি ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, দিক মানে এখানে কোণগত ব্যাপারটা। এটাও এরকম একটা প্রমাণ, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এটা আমি পরের দিন প্রমাণ করব। দেখো, এই মানগত ব্যাপারটা যেন আমার মনে থাকে। আর ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা যেন আমার মনে পড়ে। এই দুটো সমীকরণ আজকে মুখস্থ রাখবো। এরপরে আমি তো বললাম যে সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র সম্পর্কে মোটামুটি ধারণা দিয়েই কাজ করব। এবার ডট গুণন, দুটো ভেক্টরের ডট গুণন নিয়ে কাজ করব। ভেক্টর ইন্টারমিডিয়েট একটা নতুন জিনিস এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এটা চমৎকার করে শেখার চেষ্টা করব, আমরা যেন এর সব সমস্যার সমাধান করতে পারি। আমরা এখানে যে উদ্দীপকগুলো পরীক্ষায় আসে তা যেন করতে পারি আস্তে আস্তে, অর্থাৎ ধীর গতিতে আমরা সেই ধরনের অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব। এখন আমরা ডট গুণন, দেখো গুণন মানে গুণফল। আমরা ছোট থেকে যখন গুণ শিখেছিলাম তখন থেকে গুণের সাথে আমরা অভ্যস্ত। যেমন আমরা ছোটবেলায় গুণ শিখতাম 2 গুণ 3, আমরা কিন্তু এরকম করে লিখতাম। এই আমরা যদি ছোটবেলার জায়গাটায় ফিরে যাই গুণ করার সময়, এই কত চমৎকার করে লিখেছি। আমি, তুমি, তোমরা প্রত্যেককে এরকম ধরনের লেখায় একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। দেখো, যখন প্রথম বাসায় মা বাবা অথবা স্কুলে স্যার শেখাতো 2 গুণ 3 6, এটা যে করতে যেয়ে তোমরা সবাই এরকম করে লিখতে কি না, 2 গুণ 3 সমান 6। এই যে গুণ আমরা শিখেছিলাম ওরকম গুণ, কিন্তু ভেক্টরে বড় হয়ে ভেক্টরে এসে ওই গুণই, তবে একটু অন্য স্টাইলে করব। ধরো এ একটা ভেক্টর, তারে গুণ দিচ্ছি। অবশ্য একটু বলে নেই, যখন 7-এ উঠে বীজগণিতের সাথে হাতে খড়ি হয়েছিল তখন এই গুণ আবার ভিন্ন। কেমন একটা লাগলো দেখছো আস্তে আস্তে। ছোটবেলার সেই গুণটি এখন আবার এরকম, এক্স গুণ ওয়াই সমান এক্স ওয়াই। কি আশ্চর্য! বয়স বৃদ্ধির সাথে সাথে কত ভাবের পরিবর্তন। দেখো এইখানকার গুণ কিরকম করে লিখেছিলাম, এটা তো এখনকার গুণ, ছোটবেলার হাতের লেখা। তারপরে আবার 7-এ যে আরেক রকম ইন্টু, স্যারেরা বলেছে কিন্তু এক্স ইন্টু ওয়াই, কি সুন্দর এক্স ওয়াই, একটা ফোঁটা দিতে হবে। আবার সেই ফোঁটা ক্ষণে ক্ষণে তার কত রূপ বদল। আজকের কিন্তু আমি আবার ইন্টু বলছি না, এর একটা নাম আছে, ভেক্টর এ ডট ভেক্টর বি, একই ফোঁটা একই গুণ, অথচ কি সুন্দর করে বলছি এ ডট বি। এর পড়ার নিয়ম ভেক্টর এ ডট ভেক্টর বি, এটা ইকুয়াল টু হবে এ বি কস থিটা। দেখছো তো আস্তে আস্তে কিরকম বড় হতে হতে কত কি। এরকম করতে করতে যখন ডাক্তার হবা, এই গুণ করতে করতে দেখো ট্রু কত খারাপ করে লিখেছিলে, এই গুণ করতে করতে ডাক্তার হবা। ডাক্তারি পড়ার সময় কি কাণ্ড, কমাস পরে একটা বডি দেখবা, সব কাটি কুটি ওর ভিতরে সব কিছু দেখবা। যে হৃদয়টার জন্য তোমার এত আকুতি ছিল, অন্যজনের একটা হৃদয় দেখবা, তোমার হৃদয়ের মতো কি অবস্থায় আছে যে তাও কিন্তু বোঝা যাবে না। বড় হতে হতে কি দেখছো, তারপর নোবেল পাবা, কত কি। তো এইরকম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে তো একটু জানা দরকার যে হঠাৎ করে এ বি কস থিটা। তাহলে দেখো তো এ ভেক্টর, এই দিকে নাম দিলাম বি ভেক্টর, এরও না দিলে তো হবে না, মাঝের কোণ থিটা। সুতরাং এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আগের ক্লাসে বলেছিলাম এই ভেক্টর এ কে তার মান লিখবো এমন করে বা এমন করে, তাহলে নিশ্চয়ই এইটা মান,
বি ভেক্টরকে তার মান লিখব এমন করে অথবা এমন করে। সুতরাং এই দুজন মান মধ্যবর্তী কোণ, কাজেই সংজ্ঞাটা আমরা কোনো মুখস্থ করার দরকার নেই, তো এমনি দেওয়া যায়। ডট গুণন কারে বলে? যে ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয়, অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় সেই গুণনকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। আমি অনেক আগে এইরকম করে মনে রাখতাম, প্রয়োজন নেই কিন্তু এমনি বলছি। ডিএসপি আমি ডিআরপি নিতাম, দেখো ডট প্রোডাক্ট ডট গুণন, দেখো এসপি স্কেলার প্রোডাক্ট স্কেলার গুণন। ছেলেমেয়েরা একটা গোলমাল করে ফেলতো, ডট গুণন আর স্কেলার গুণনে গোলমাল করে ফেলতো বলে আমি এমন কথা বলতাম। ডিএসপি কথাটা বলে দিলে ডট গুণন ডট প্রোডাক্ট স্কেলার গুণন, অর্থাৎ ডট গুণন আর স্কেলার গুণন যে এক জিনিস তা আর ভুলতো না সে। তা ওইরকম করতে হবে এমন না। সুতরাং দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণনকে বলা হবে ডট গুণন বা স্কেলার গুণন। দুটো ভেক্টর রাশির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল দ্বারা ডট গুণন পরিমাপ করা হয়। একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। আমরা পরীক্ষার সময় চাই ডট গুণন কাকে বলে, ক নম্বরের প্রশ্ন। তোমরা খালি দায় সারা গোছের একটা লাইন লিখে দাও, ওটাতে আমাকে 1 নম্বর দিতে হবে। তা আরেকটু লিখলে আমরা বুঝতে পারি যে ডট গুণন সম্পর্কে ছাত্রছাত্রীর কনসেপশনটা কত চমৎকার, কত ক্লিয়ার। তো তোমরা লেখো কি, দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় সেই গুণনকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। চিত্রটা দিয়ে একটা দুটো লাইন লিখলে কি বা ক্ষতি, যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, অর্থাৎ দুটোর ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল দ্বারা ডট গুণন পরিমাপ করা হয়। দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল দ্বারা ভেক্টর দুটির ডট গুণনের মান পরিমাপ করা হয়। এবার দেখো এটাকে একটা চালাকি করি, এ গুণ বি কস থিটা। এই এ কে বলা হয় কি, এই এটা কি ভেক্টর এ এর মান গুণ, এই গুণটা আবার ওই সেই ছোটবেলার গুণের মতো দিলাম বি কস থিটা। তাহলে আবার এখানে আসতে হবে। আসলে যদিও ডট গুণন আলোচনা করছি সেখানেও কিন্তু ধারাবাহিকভাবে আমরা অনেক কিছু বলতে জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। কিন্তু দেখো এই জায়গাটা এখন একটা ও দিলাম, একটা এন দিলাম, তাহলে ও এন বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করলাম। ওই লম্বটা যেখানে ছেদ করেছে ও থেকে ওই পর্যন্ত দৈর্ঘ্যটা আমরা বের করার চেষ্টা করলাম, নাম দিলাম ও এন। এই ও এনটাকে বলা হয় ভেক্টর এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ বা উপাংশ বা অংশক বলাই ভালো। ভেক্টর এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কি এর উপরে বি এর লম্ব বিক্ষেপ। শুধুভাবে এরকম বললে ছাত্রটা জানে না যে লম্ব বিক্ষেপ কতটুকু। লম্ব বিক্ষেপ এই দৈর্ঘ্যটা, তাহলে বি কস থিটা, যার উপরে সে থাকবে না। এই কথাটা আমি বলি, ভেক্টর এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, বি কস থিটা। সুতরাং এই বি কস থিটা আছে, যা বললাম তাই বলি। ভেক্টর এর উপর ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ। সুতরাং এই যে এ ডট বি ইকুয়াল টু কে আমি কোন পর্যায়ে নিয়ে গেলাম, এটা নিতান্ত বোঝানোর জন্য। কখনো ডট গুণফল কাকে বলে বললে এত কিছু লিখতে হবে না। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাকে এই স্টাইলে লিখলাম। দেখো এইটাকে আরেকটা স্টাইলে লেখা যায় আবার, এ ডট বি সমান বি এ কস থিটা। এই করে লিখলে এইটাও দেখো এ বি কস থিটা, এইটাও গুণ করে দেখো এ বি কস থিটা পেয়েছিলে কিন্তু। তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো, বি মানে ভেক্টর বি এর মান, ভেক্টর বি এর মান ইন্টু এইটা এ কস থিটাটা আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি যে এ কস থিটাটা কেমন। এ ভেক্টরের শীর্ষ থেকে বি ভেক্টরের উপরে একটা লম্ব টানি, একটা লম্ব টানলাম, এর নাম দেই এন প্রাইম। তাহলে এই ও এন প্রাইমটা হলো
ভেক্টর বি এর উপর ভেক্টর এর লম্ব বিক্ষেপ, তাহলে এইটা হবে এ কস থিটা। এই জায়গাটুকু এখানে ও এন ছিল বি কস থিটা, ও এন ছিল বি কস থিটা, ও এন, আর এখন ও এন প্রাইম হবে এ কস থিটা, এ কস থিটা। একটু লক্ষ্য করো, তাহলে আমি বি ভেক্টরের উপরে বের করেছি, দেখো এইখানে সেই বি ভেক্টরটা নাই, বি ভেক্টর নাই। আবার আমি যখন এ ভেক্টরের উপরে বের করেছিলাম, দেখো এ ভেক্টরটা নাই। সুতরাং আমি একটা কথা ছাত্রছাত্রীদের মনে রাখার জন্যই বলে থাকি, যার উপর লম্ব বিক্ষেপ বের করব সে থাকবে না। আমি এ ভেক্টরের উপরে লম্ব বিক্ষেপ বলবো, তাহলে এটা থাকবে না, তাহলে বি কস থিটা। আমি বি ভেক্টরের উপরে লম্ব বিক্ষেপ বের করব, তাহলে বি থাকবে না, সুতরাং এ কস থিটা। কাজে এই জায়গায় আমি বলতে পারবো ভেক্টর বি এর উপর ভেক্টর এর লম্ব অভিক্ষেপ আমরা এই পর্যায়ে বললেই পারতাম, কিন্তু আরো পর্যায়ে চলে এলাম, আমি আরো একটু ব্যাখ্যায় চলে এলাম। তাহলে আবার বলি, এ ডট বি কে কতভাবে লেখা যায় নিশ্চয়ই বুঝতে পারছ। ভেক্টর এর উপর এর মান এবং এর উপর বি এর লম্ব বিক্ষেপ না বলে অংশক বললেও কোনো অসুবিধা নেই, অংশক। এখন মোটামুটি হলো। এখন একটা কথা বলি, দেখো এ ডট বি শিখে আমাদের কি কি লাভ হলো। এ ডট বি শেখার ফলে আমাদের কি আমরা জানলাম, এ ডট বি দ্বারা কি করব। আমরা যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে কখনো দুটো ভেক্টর দিয়ে যদি বলে এদের মাঝের কোণ বের করো, তখন আমরা এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা আমরা জানি বলে এটা কোণ নির্ণয়ের সূত্র হিসাবে ব্যবহৃত হয়। কেমন, এখান থেকে দেখো একবারে বলে দেই, এ ডট বি বাই এ বি। এই এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান। এ ডট বি একটা সূত্র আছে, সূত্রটা আমি এখন প্রতিপাদনও করব, তবে আগে মুখস্থ বলি। এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড বাই এ। এ মানে তোমরা আগের দিনের ক্লাসের আইডিয়া থেকে নিশ্চয়ই জানো, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। দেখো ভেক্টর মান বি মানে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। আমরা দুটো ভেক্টর দিয়ে দিলে এই সব মানগুলো তখন আমরা জানতে পারবো। যেমন এ ভেক্টর দেখো 2i প্লাস 3j প্লাস 4k, তাহলে এ এক্স হলো 2, বি এক্স হলো 3, এ এক্স এ ওয়াই এ এক্স হলো 2, এ ওয়াই হলো 3, এ জেড হলো 4। তেমনি করে আরেকটা ভেক্টর যদি বি এ দিয়ে দেই i মাইনাস জে প্লাস 3k, তাহলে এখানে বি এক্স হবে 1, বি ওয়াই হবে -1, বি জেড হবে +3। তাহলে এই সব মানগুলো বসাতে পারো, কিন্তু বসালে মধ্যবর্তী কোণ পাওয়া যায়। সুতরাং আমি বলবো, যখন দুটো ভেক্টর দিয়ে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তখন মধ্যবর্তী কোণ বের করার সূত্র হলো, কোণ বললেই আমরা বলবো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। সেখান থেকে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি, ধারাবাহিকভাবে যাব। এখন একটু দুঃখ রয়ে গেল যে এ ডট বি মানে এইটা কেন, এটা আমি এখনই করব। এ ডট বি মানে এই মুহূর্তে আমাদের কাছে মুখস্থ চলে এলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওটা দেখাই তারপরে ক্লাসের সমাপ্তির দিকে এগিয়ে যাব। এখন আমি যে বললাম দুটো ভেক্টরের কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে এই সূত্র বের করব, এই সূত্র প্রয়োজন হবে, আর কি কিছু লাগবে না। হ্যাঁ, যদি বলে দুটো ভেক্টর লম্ব কিনা দেখাতে, তাহলেও এই সূত্র লাগবে। সেখানে কোণ বের করে কোণ যদি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে দুটো ভেক্টর লম্ব হয়ে গেল। এছাড়া দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হয়। দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হয়। যদি আমরা দুটো ভেক্টরের ডট গুণফল
শূন্য দেখাতে পারি, তাহলে ওই দুটো ভেক্টর লম্ব প্রমাণিত হলো। আর কি কিছু নাই কেন? আর আছে এ কস থিটা বের করা যায়। দেখো এ কস থিটা ইকুয়াল টু কি বের করা যায়? এ ডট বি বাই বি। এ কস থিটাটা কি? ভেক্টর বি এর উপরে ভেক্টর এর লম্ব বিক্ষেপ। আমি কিন্তু একটা কথা বলেছিলাম, যার উপর সে থাকবে না। তাহলে আমরা বলবো ভেক্টর এর উপর ভেক্টর লম্ব বিক্ষেপ। ভেক্টর এর উপরে যদি বলি তাহলে বি ভেক্টরের বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। আবার দেখো এখান থেকে প্রয়োজন হলে এ কস থিটাও বের করতে পারি। এ কস থিটা কি হবে? এ ডট বি বাই বি, অর্থাৎ ভেক্টর এর উপর ভেক্টর লম্ব বিক্ষেপ, যার উপর মানে বরাবর, যার উপর সে থাকবে না। তাহলে ভেক্টর এর উপর এ থাকবে না, বি কস থিটা বের করা যায়। ভেক্টর বি এর উপর, যার উপর সে থাকবে না, তাহলে এ কস থিটা বের করা যায়। সুতরাং অংশক বা লম্ব বিক্ষেপ বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করে থাকি। এখন এ ডট বি ইকুয়াল টু কেন এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড প্লাস প্লাস কেন? অর্থাৎ আবার বলি, এ ডট বি ইকুয়াল টু সহজে আমরা এ বি কস থিটা জানি। এছাড়াও এ ডট বি ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। কীভাবে কি প্রমাণ করছি? অল্প একটুখানি প্রমাণ। এ ডট বি সমান এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। কেন এইটা? এর জন্য দেখো এখানে এ ভেক্টরকে লেখো, অন্য সূত্রে যেতে হবে। এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তেমনি করে বি ভেক্টর সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এগুলো আমাদের বেসিক সূত্র, যেটা আমি একটু আগেও লিখেছিলাম, এ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k। তখন এই এ এক্সের মানটা, এ ওয়াইয়ের মানটা, এ জেডের মানটা বসাই দেই। আগের দিন ক্লাসে এই ধারণাটা জন্ম হয়েছিল, আবারও মনে করাই দেই। এ এক্স এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ, এ ওয়াই ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া অংশ, এ জেড জেড অক্ষ থেকে কেটে নেওয়া অংশ। ঠিক তেমনি করে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ, জেড অক্ষ থেকে কর্তৃত অংশ। এখন দেখো এইটা কিভাবে? এ ডট বি, এই প্রমাণটা করতে যে এ ডট বি সমান এর মানটা বসাও, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট, এই ডট চিহ্নটা বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আমরা যে ডট গুণফল শিখাইছিলাম এ ডট বি, একটু ধারণা নাও। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা যে শিখলাম, তাহলে আই ডট আইটা কি হবে? আই ডট আই, এটা তো এক্স অক্ষ বরাবর দুটো ইউনিট ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এখানে একটু চিত্রটা আঁকি। এখানে অবশ্য দেখতে কষ্ট, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। ও এই ভেক্টরটা আই, এই ভেক্টরটা জে, এই ভেক্টরটা কে। তো এখন আই ডট আই মানে দুটোই তো এক্স অক্ষের উপরে, তাহলে আই ভেক্টরের মান এই, আবার আই ভেক্টরের মান, আর আই আই এক্স অক্ষের উপরে দুটো ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এ ডট বি মানে কি? এ বি কস থিটা। তাহলে এ বি কস অফ 0 ডিগ্রি, কস 0 মান 1। তাহলে ইউনিট ভেক্টর আই এর মান 1 গুণ ইউনিট ভেক্টর আই এর মান 1 গুণ কস 0 1, তাহলে 1। ঠিক একই কায়দায় জে ডট জে ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1। সুতরাং আমরা বলতে পারি আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। কিন্তু যদি বিপরীত হয়, আই ডট জে, দেখো আই ডট জে একটু খেয়াল করো, আই হলো এক্স অক্ষের উপরের একটা ভেক্টর, জে হলো ওয়াই অক্ষের উপরের একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তখন আমি লিখবো কি জানো? ম্যাগনিটিউড আই জে, এখানে জে দিব, ম্যাগনিটিউড জে কস 90। তখন আমি লিখবো এই আই ডট, এটাকে লিখবো ম্যাগনিটিউড আই ম্যাগনিটিউড জে কস অফ 90। কারণ
একটার অবস্থান এক্স অক্ষের উপর, আরেকটার অবস্থান ওয়াই অক্ষের উপর, মাঝের কোণ 90 ডিগ্রি। cos 90 আমরা 0 জানি। ইউনিট ভেক্টর আই এর মান 1, ভালো কথা। ইউনিট ভেক্টর জে এর মান 1, ভালো কথা, কিন্তু cos 90 মান 0। কাজেই আমরা বুঝতে পারলাম যে বিপরীত হলেই, সেম হলেই 1, আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, সেম না হলে মাঝের কোণ 90 ডিগ্রির স্তরে চলে এলেই তা 0। সুতরাং এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি অনেক সময় চলে গেছে, বেশ দেরিতেও শুরু করতে হয়েছিল। এইখানে খেয়াল করো, এই এক্স দ্বারা তিনজনকে গুণ করো, তিনজনকে, এ এক্স বি এক্স আর আই ডট আই মানে 1। এবার দেখো এইটা দ্বারা এইটারে গুণ করো, গুণ করলে হবে এ এক্স বি ওয়াই আই ডট জে মানে 0। তাহলে এ এক্স বি ওয়াই গুণ 0 মানে 0। এবার এটা দিয়ে একে গুণ করো, এ জেড এ এক্স বি জেড আই ডট কে, কই ভিন্ন জিনিস, আই এবং কে এর মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ, সুতরাং আবার 0। এইটা দিয়ে 3টা গুণ পেলাম, এবার এইটা দিয়ে 3টা গুণ করব, দেখো এ ওয়াই বি এক্স জে ডট আই মানে আবার 0, আবার 0। দেখো এ জেড বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি এক্স দ্বারা 0, এ ওয়াই বি ওয়াই জে ডট জে হলো 1, তাহলে ইন্টু 1 প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে তো সেম না, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি 0। এবার এইটা দিয়ে গুণ করো, এইটা দিয়ে তিনজনকে গুণ করো, এ জেড বি এক্স কে ডট আই তো সেম না, সুতরাং আবার 0। এ জেড বি ওয়াই কে ডট জে তো তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আবার 0। এবার দেখো এ জেড বি জেড আর কে ডট কে সেম, কে ডট কে মানে তো 1, সুতরাং এই জায়গায় আমি 1 লাগালাম, 1। কাজেই দেখতে পাচ্ছ আমার 9টা গুণফল হবে, দেখি 9টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা গুণফলের 6টা রাশি 0 হয়ে গেছে। তাহলে আমার এখন আছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে এ ডট বি ইকুয়াল টু, আমি যেটা বললাম যে এ ডট বি ইকুয়াল টু কীভাবে এ এক্স বি এক্স তা তোমরা মনে করবা। আজকের তারিখ আমরা আজকে তাহলে যা শিখলাম, ত্রিভুজ সূত্র নিয়ে কিছু একটা ধারণা পাওয়ার চেষ্টা, সামান্তরিক সূত্র নিয়ে প্রমাণ ছাড়াই ধারণা, ডট গুণন নিয়ে কথা বলতে যেয়ে সেই ডট গুণন দ্বারা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো আমরা, এ ডট বির একটা স্রেফ মান বের করতে পারবো, আবার দুটো ভেক্টর কিনা তা ভেক্টর লম্ব কিনা তাও আমরা বের করতে পারবো, তাদের ডট গুণফল 0 হলে তারা লম্ব হবে। এছাড়াও আমরা ওই প্রেক্ষাপটেই আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1, অর্থাৎ এক লাইনে আমরা লিখতে পারবো আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। আর ভিন্ন হলে আই ডট জে, জে ডট কে ডট আই এরা সব 0। এই পর্যায়ে শেষ হলো। তোমরা চেষ্টা করবে এই সব নিয়মগুলো করার। আজকে আর নয়, তোমরা অনেক ভালো থাকো, অনেক সৎ মানুষ হও, এই প্রার্থনা করে এখানে এই ক্লাসটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।